স্বাগতম আপনাকে এই চ্যানেলে। আসুন দেখি এবং শিখে উপার্জন করি। এখনই সাবস্ক্রাইব করুন ডিজাইনারদের চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি দেবব্রত কুমার মণ্ডল, একজন গ্রাফিক ডিজাইনার এবং একজন ফ্রিল্যান্সার। আজকে আমি আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের চতুর্থতম ক্লাস নিতে যাচ্ছি। সো আশা করি সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা অনলাইনে দেখার চেষ্টা করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটা বেশি সময় লাগে এবং কষ্ট হয়। দেন আপনারা যদি ফ্রিল্যান্সিং কোনো ইনস্টিটিউট থেকেও শিখতে চান, আপনাদের অবশ্যই সেখানে পে করতে হবে। আর যেহেতু এখানে আমি প্রপারলি প্রিমিয়ামভাবে আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, তাই কাইন্ডলি রিকোয়েস্টটা এটাই থাকবে যে আপনারা যেন সম্পূর্ণ ভিডিওটা অনলাইনে দেখেন। ওকে, সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব। আচ্ছা, প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট অফিস ডকুমেন্টটা ওপেন করে নিব। ওকে, তো আমি আমার মাইক্রোসফট অফিস ডকুমেন্টটা ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা হোম ইনসাইট নিয়ে কথা বলেছিলাম, দুইটা টপিকই আমাদের কমপ্লিট। আজকে আমরা পেজ লেআউট নিয়ে কথা বলবো। ওকে, পেজ লেআউটটার কাজ কি, কিভাবে করতে হয়, সম্পূর্ণটুকুই আমি আপনাদের দেখিয়ে দিব। সো সঙ্গে থাকুন। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে থিমস। এখানে দেখেন অনেক প্রকার থিমস আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী থিম নিয়ে এখানে কাজ করতে পারেন। ওকে, দেখেন আমি যখন একটা কি বলে থিম সিলেক্ট করে কাজ করব, তখন দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করে কাজ করতে পারেন। যদিও বা এই থিমগুলো আমাদের এত বেশি প্রয়োজন হয় না, সো তারপর যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখান থেকে বিল্ট ইন করা থিম ইউজ করতে পারেন। ওকে, সো এখানে হচ্ছে রিসেট থিম ফ্রম টেমপ্লেট, আপনি টেমপ্লেট থেকে থিমগুলা রিসেট করতে পারবেন। মোর থিমস অন মাইক্রোসফট অফিস অনলাইন, আপনি অফিস অনলাইনের যে প্রোগ্রামটা আছে অনলাইন থেকে আপনি এটাকে আরও থিম ব্যবহার করতে পারবেন। ব্রাউজ ফর থিমস বলতে বোঝায় আপনার যদি কোনো থিম সেভ করা থাকে, আপনি সেই সেভ করা থিমটা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। আবার যদি আপনারা সেভ কারেন্ট থিমটা দিয়ে দেন, তাহলে আপনাদের কারেন্ট যে থিমটা আছে থিমটা সেভ হয়ে যাবে। ওকে, সো আমি এত কিছু করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য থিমটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, থিমসের পরে আমাদের একটা টপিক আছে কালার। আমরা এখান থেকে যে কোনো কালার নিয়ে কাজ করতে পারি। যেমন আমি যদি এখানে একটা লেখা লিখি, আমি জাস্ট একটু নিজের মতো করে এখানে লিখে রাখতেছি। ওকে, এখান থেকে হচ্ছে আমরা থিমসের কালার চুজ করতে পারি। আবার এখান থেকে আমরা ফন্টও নিজের মতো করে পছন্দ অনুযায়ী দিতে পারি। এখান থেকে অনেক ফন্ট আছে যেগুলো এখানে টেমপ্লেট আকারে আছে, যদিও আপনি এখান থেকে থিম সিলেক্ট করলে আপনার অটোমেটিকলি ফন্টটাও চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু আমি স্পেসিফিক জিনিস নিয়ে ফুল ভিডিও বানাবো, তার জন্য জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা টপিক আমি জাস্ট টুলগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি। পরবর্তীতে যখন কাজে চলে যাব তখন আমরা প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, সো এখন জাস্ট আপনারা এই টুলগুলো সম্পর্কে জাস্ট একটা ধারণা নিয়ে রাখেন। ওকে, সো আমরা থিমসের প্যালেট থেকে বেরিয়ে গেলে আমাদের এখানে আসে পেজ সেটআপ। পেজ সেটআপটা আমি প্রথম পর্বে কিছুটা দেখিয়েছিলাম, আজকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে মার্জিন। আমরা এখানে টেমপ্লেট করা কিছু মার্জিন পাই। যদি আমাদের এমনটা না হয়, আমরা কাস্টম মার্জিন নিয়ে কাজ করতে পারি। মার্জিন বলতে কি বোঝায়, আমরা যখন একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, তো পেজে আমরা লেখার জন্য কিন্তু দাগ কেটে নিই, রাইট? সো এই দাগ কাটাটাই হচ্ছে মার্জিন এখানে। তো আমরা খাতাতে মার্জিনটা আনি হচ্ছে 2 সাইড থেকে। ওকে, বাট এখানে আমরা কাজ করার ক্ষেত্রে আমরা 4 সাইড থেকেই মার্জিনটা টানি। সো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার এই মুহূর্তে লেখাটা আমি একটু জাস্ট টাইপ করে নিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। ওকে 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 ওকে, আরেকটা লাইন জাস্ট। ওকে, দেখেন এই যে আমার লেখাটা আছে, আমি যদি এখান থেকে মার্জিন সিলেক্ট করি, মার্জিন থেকে কাস্টম মার্জিনে যাই, কাস্টম মার্জিনে যাওয়ার পর দেখেন কাস্টম মার্জিনে আসার পর এখান থেকে টপ বলতে যেটা বোঝায়, টপ বলতে বোঝায় উপরে এই যে ফাঁকা অংশটুকু, এতটুকুকে টপ বলে। আচ্ছা, আমি যদি এখান থেকে 5 ইঞ্চি করে দিই, 5 ইঞ্চি, আমি এখান থেকে 5 ইঞ্চি করে দিলাম, দেওয়ার পর জাস্ট ওকে করে দিলাম। ওকে, 5 ইঞ্চি
5 ইঞ্চি না, 0.5 ইঞ্চি। ওকে, 0.5 ইঞ্চি যদি আমি করে দিই, আমি ওকে করে দিলাম। দেখেন আমার এইখান থেকে এইটুকু জায়গা কিন্তু কমে গেছে, দেখছেন 0.5-এ চলে আসছে। আগে 1 ইঞ্চি ছিল, এখন 0.5 ইঞ্চি আছে। আমি যদি আবারও আপনাদের দেখানোর ক্ষেত্রে কাস্টম মার্জিনে চলে যাই, আমি এখান থেকে লিফটেও দেখেন 0.5 করে দিলাম। এখান থেকে বাটমেও, আমরা বাটম বলতে হচ্ছে নিচে 0.5, এবং রাইটেও আমি 0.5 দিয়ে দিলাম। দেখেন এবার আমি চারি পাঁচটা 0.5 হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মার্জিনটা ইউজ করবেন। ওকে, আমি এখান থেকে এক এক করেই আবার দিয়ে দিচ্ছি, জাস্ট 1 এখান থেকে 1 এবং এখান থেকেও 1। আচ্ছা, এতটুকু কাজ যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এবার মূল টপিকে আসি। আমাদের পেজটাকে আমরা যখন লম্বালম্বিভাবে রাখি, তখন এটা পোর্ট্রেটভাবে থাকে। যখন আমরা এটাকে বাঁকা করে নিই, বলতে গেলে চ্যাপ্টা করে নিই, তখন ল্যান্ডস্কেপে চলে আসি। এখানে যদিও দেখা যাচ্ছে, দেখেন এটা কিন্তু লম্বালম্বিভাবে আছে। আমি যদি এটাকে কাট করি, তাহলে ঠিক এমনটা হয়। আমি তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এই পেজটা এখন কাত অবস্থায় আছে, চওড়া হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আবার আমি মার্জিনে যাই, কাস্টমে যাই, এখান থেকে আমি এটাকে নর্মাল করে জাস্ট কাজ করি। এতটুকুই আপনাদের আপাতত মার্জিনে বুঝলে হবে। পরবর্তীতে যখন কাজ দেখাবো, তখন আপনারা প্রপারলি বুঝে যাবেন। আচ্ছা, এখান থেকে ওরিয়েন্টেশন বলতে আমরা বুঝি সেই একই কথা, আমরা কাগজটাকে সোজা করব নাকি ল্যান্ডস্কেপ করে রাখবো। ওকে, সো নেক্সট যেটা আছে, এটা হচ্ছে সাইজ। সাইজের ব্যাপারে কিছু কথা আছে। যেমন আমরা নর্মালি যে সকল কম্পিউটারের দোকানে গিয়া পেজগুলারে প্রিন্ট করি, সেগুলো হচ্ছে A4 সাইজের হয়ে থাকে। এবং যখন আমরা কোনো কি বলে, দলিল তো দেখছি, রাইট? দলিলের কাগজগুলা বা অফিসিয়াল যে কাগজগুলা হয়ে থাকে, সেই কাগজগুলা কিন্তু একটু বড় ধরনের হয়ে থাকে, তাই না? সো এই কাগজটাকে বলি আমরা লিগ্যাল সাইজ। ওকে, সো এই পেপারটাকে আমরা বলি লিগ্যাল সাইজ। তো আমি লিগ্যাল সাইজ যখন সিলেক্ট করে দিলাম, এই পেজটা এখন লিগ্যাল সাইজে আছে। ওকে, সো আমি এটাকে A4 সাইজ করে দিলাম। এখানে অনেক প্রকার কি বলে, অনেক প্রকার সাইজের আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন, প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন। এবং মোর পেপার সাইজে যদি আমি যাই, এখান থেকেও আমি সেম কাজ করতে পারি। এখানে অনেক সাইজ আছে, আমি এখান থেকে নিয়েও কাজ করতে পারি। হাইট ওয়াইট আবার আমার প্রয়োজন অনুযায়ীও আমি রাখতে পারি। ওকে, সো এগুলো খুব বেশি প্রয়োজন হয় না, এগুলো সাধারণত দু একটা বিষয়ে নিয়ে কাজ করলে এগুলা হয়ে যায়, এগুলা নিয়ে খুব বেশি একটা প্রবলেম হয় না। এরপর আসি, আমার এই লেখাটাকে আমি যদি একটু লেখার মতো করে দিই, তাহলে কেমন হয় আমি একটু দেখি। আচ্ছা, আমি জাস্ট এখানে মাঝখানে স্পেস দিয়ে আমি লেখাটাকে জাস্ট একটু এক করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এবার দেখেন এই যে যে কলামসটা আছে, কলামসের কাজটা আসলে কি? আমার এই যে যে পেজটা এখন আছে, এটা ওয়ান সাইডে আছে। আমি যদি এটাকে টু সাইড, আচ্ছা, আমার এই লেখাটাকে আমি যখন কলামসে নিয়ে যাচ্ছি, টু কলামসে নিয়ে যাচ্ছি, তো টু কলামসের কাজটা কি? যখন আমি এটাকে জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু জাস্ট এটাকে পেস্ট করে করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। মানে হচ্ছে একটা পেজেই আপনি দুই সারিতে লিখতে পারবেন। মনে করেন যে এতটুকু, এটা হয় যখন আমাদের কোনো বই বা আমরা যখন কোনো উপন্যাস পড়ি কিংবা কবিতার বই পড়ি, তখন প্রায়ই দেখা যায় যে ব্যাপারটা এমন হয়ে থাকে। দেখেন আমি যদি জাস্ট এখান থেকে লেখাগুলো দিই, দেখেন আমার লেখাটা দুই সাইডে চলে আসতেছে। আমার কিন্তু এই লেখাটা শেষ হয়ে গেলে আরেকটা পেজে যাওয়ার কথা, বাট এটা কিন্তু আলাদা পেজে যাচ্ছে না। আচ্ছা, আমি এটাকে আবার একটু করি, মানে পুরোটাই করে দিই, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, রাইট? ওকে, দেখেন আমি এটাকে করে দিলাম। আচ্ছা, এই টু সাইড তো বুঝতে পারছেন। এবার যদি আমি এটাকে থ্রি সাইজ করে দিই, মানে তিনটা সারিতে করে দিই, দেখেন তিনটা সারিতে হয়ে যাচ্ছে। তো আপনাদের যেমনটা প্রয়োজন হয়, আপনারা এখান থেকে কলামস থেকে আপনারা করতে পারবেন, রাইট? আর এখান থেকে যদি মোর কলামসে যান, তাহলে এখান থেকে আপনারা আপনার পছন্দ অনুযায়ী নাম্বার অফ কলামস সিলেক্ট করে, আমার এখান থেকে মনে করেন আমি এখান থেকে 5টা করে দিলাম, 6টা করে দিলাম, বা 7টা করে দিলাম। দেখেন আমি যদি এখান থেকে ওকে করি, আমার এখানে 7টা কলাম হয়ে গেছে, রাইট? আচ্ছা, যাই হোক, এটা গেল আমাদের। এরপরে আমরা এটাকে একটু নর্মাল করে দিই। আচ্ছা, নর্মাল করে দেওয়ার পর ব্রেক, ব্রেক বলতে কি বোঝায়? আমার মাউস কার্সারটা আমি এখানে রাখলাম, আমার জাস্ট এই পেজটায় এতটুকুই লেখা থাকবে। আমি এই যে যে পরের লেখাটুকু, এটুকু আমি চাচ্ছি না, এটুকু চাচ্ছি আমি পরের পৃষ্ঠায়। তো তখন আপনি কি করবেন? তখন আপনি জাস্ট এখান থেকে ব্রেকে যাবেন
এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করবেন। দেখেন আমি যদি দেখাই, আমার এই লেখাটার পরে মাউস কার্সার রাখছিলাম এবং আমার এই লেখাটার পরে আমার সম্পূর্ণ লেখাটা পরের পেজে চলে গেছে, রাইট? আপনি এখান থেকে আপনার কলামস, টেক্সট, নেক্সট পেজ, ইভেন্ট পেজ, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। এতটুকু আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা, লাইন নাম্বারস, যেটা আমরা লাইন্স নাম্বারে পরে আসবো, কারণ আমাদের লাইন্স নাম্বার আসলে সবসময় প্রয়োজন হয় না। তারপর আমি দেখাই দিচ্ছি, এই যে একটা লাইন আছে, এই লাইনের প্রত্যেকটা লাইনের একটা করে নাম্বার হবে। দেখেন এই যে প্রত্যেকটা লাইনের একটা করে নাম্বার হয়ে গেছে, রাইট? তো লাইন নাম্বারসের কাজ হচ্ছে এটা। আচ্ছা, রিসেট ইস পেজ আমি এখান থেকে জাস্ট নান করে দিলাম, আমার এটা প্রয়োজন নাই। তো আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা করে নেবেন। এটাও আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট ওয়াটারমার্কে চলে আসি একটু। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা ডকুমেন্ট, আমরা অনেক ডকুমেন্ট দেখি যে স্কুলের নাম দেওয়া থাকে, কিংবা কোনো ট্রেনিং সেন্টার থেকে যদি কোনো শিট দেওয়া হয় সেই শিটের নামটা থাকে, যে বা সেই সংস্থাটার নাম থাকে, রাইট? তো এই ক্ষেত্রে মানে এই ওয়াটারমার্কের কাজটা হচ্ছে এটা। দেখছেন আমার এই পেজটার, দেখেন প্রত্যেকটা পেজেই কিন্তু আমার এই যে লেখার পিছনে আমার সেই ওয়াটারমার্কটা চলে আসছে। সো এখান থেকে আমি কাস্টম ওয়াটারমার্কসে যাব। কাস্টম ওয়াটারমার্কসে যাওয়ার পর জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় দেন। আচ্ছা, এখান থেকে যদি আমি নো ওয়াটারমার্ক করে দিয়ে ওকে করি, তাহলে অ্যাপ্লাই করে ওকে করি, তাহলে আমার কোনো ওয়াটারমার্ক থাকবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। এখান থেকে আপনি ওয়াটারমার্কের জাস্ট থিমটা সিলেক্ট করবেন, যে ওয়াটারমার্কটা কোনভাবে আপনি দিতে চাচ্ছেন, ওকে? তারপর আপনি কাস্টম ওয়াটারমার্কে যাবেন। ওয়াটারমার্কে যাওয়ার পর জাস্ট পিকচার ওয়াটারমার্ক যদি আপনার প্রয়োজন হয়, আপনি একটা পিকচার নিয়েও ওয়াটারমার্ক দিতে পারবেন, ওকে? আর আমি যেহেতু টেক্সট নিব, আমি টেক্সট নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। টেক্সটের এখান থেকে জাস্ট আমি ডু নট কপি, এখানে যেটা লেখা আছে এটাই লিখে দিই। আর বা যদি আপনি লিখতে চান, যে আমি যদি এখানে লিখি দেখেন জাস্ট এখান থেকে আমি ফন্টের সিস্টেমটা, এখানে আপনার অনেক ধরনের ইয়া আছে, এখান থেকে যদি আপনার পছন্দ হয় আপনি এখান থেকে নিতে পারেন। এগুলো হচ্ছে যখন আপনারা প্রপারলি প্র্যাকটিস করবেন তখন আপনারা বুঝতে পারবেন, কারণ আমি যদি এখান থেকে প্রত্যেকটা কি বলে ফন্ট টাইপ বা সাইজ নিয়ে আপনাদের দেখাতে যাই, তাহলে কিন্তু আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো কাজটা আমি শেখাই দিচ্ছি, জাস্ট প্র্যাকটিসটা আপনারা করেন, যেখানে পারবেন না আমাকে জানাই দিবেন, ওকে? সো আমি সেই টপিকের উপরে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, ওকে? তো আমি এখান থেকে অ্যাপ্লাইয়ের পর যদি ওকে দিই, দেখেন আমার চ্যানেলের নাম সহ এখানে হয়ে গেছে ডিজাইনার দেব 360, রাইট? আচ্ছা, এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখান থেকে জাস্ট রিমুভ ওয়াটারমার্ক দিয়ে আমি ওয়াটারমার্কটাকে উঠাই দিলাম। আচ্ছা, এরপর আসি পেজ কালার। হ্যাঁ, পেজ কালারটা কি? এই যে আমাদের সাদা পেজটা আছে, এই পেজটাকে আমরা যদি কালার করতে চাই তাহলে যে কোনো কালার আমি এখান থেকে করতে পারি। এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করবেন। আর স্বাভাবিকতভাবে আমাদের পেজটা এরকম ফ্রেশ সাদাই থাকে। সো আমি এটাকে সাদা করে নিলাম। এখানে অনেক আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন। যদি এখান থেকে নেওয়ার পর মনে হচ্ছে আপনি এটা রাখবেন না, আপনি জাস্ট এখান থেকে পেজ কালারে যাবেন, নো কালার দিয়ে দিবেন, কালার চলে যাবে। আর এরপর থেকেও যদি মোর আরও কালার লাগে, মানে আরও অনেক কালার এখানে আছে, যদি এগুলো আপনার ব্যবহার করতে মনে চায় আপনি জাস্ট এখান থেকে এসবও ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট নো কালারে চলে যাচ্ছি, নো কালার। আচ্ছা, পেজ বর্ডার্স। পেজ বর্ডার বলতে কি বোঝায়? আমাদের লেখার চারপাশে আমরা যে মার্জিনটা আনছিলাম এটা তো নিশ্চয়ই মনে আছে। সো আমি এখান থেকে দেখেন, এখান থেকে নন আছে, আমি জাস্ট বক্স করে দিলাম এবং এখান থেকে আপনি আপনার যে স্টাইলটা বলে হচ্ছে বর্ডার স্টাইল, মানে দাগটা কোন স্টাইলের হবে সেই স্টাইলটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি যদি কোনো কালার দিতে চান কালারও দিতে পারেন। এখানে অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিকই থাক, আপনার আপনার পছন্দ কালার নিতে পারেন। এই কালারটা হচ্ছে বর্ডারের যে কালারটা হবে সেই কালারটা। এখান থেকে আপনারা এর ফিটনেসটাও সিলেক্ট করে নিতে পারেন যে কতটুকু চিকুন বা মোটা হবে। দেন আপনি ওকে করে দেন, দেখেন এখানে বর্ডার চলে আসছে, ঠিক যেখানে মার্জিনটা ছিল সেই মার্জিন বরাবর আমার পেজ বর্ডারটা তৈরি হয়ে গেছে। এখান থেকে যদি আপনি শ্যাডো দিতে চান শ্যাডোও দিতে পারেন, দেখেন জাস্ট আমার বর্ডারের পাশে একটা শ্যাডো হয়ে গেছে। এখান থেকে যদি আপনি 3D দিতে চান তাও দিতে পারেন, এটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী, ওকে? আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেইভাবে কাজ করবেন।
সো এটা হলো বর্ডার। এরপরেও এখানে একটু কাজ আছে। এই বক্সের তো আমি চারিপাশে দাগ দিচ্ছি, মনে করেন আমি শুধুমাত্র উপরে দাগ দিব, আর কোথাও দাগ হবে না। সেক্ষেত্রে দেখেন এই যে আমি যদি এইভাবে এই যে চার কোনা আছে, আমি জাস্ট এখান থেকে নিচের দাগটা উঠিয়ে দিলাম, সাইডের দাগটা উঠিয়ে দিলাম, এই পাশের দাগটা উঠিয়ে দিলাম, জাস্ট উপরের দাগটা আছে, আমি জাস্ট ওকে করলাম। দেখেন শুধু উপরের দাগটা আছে, বাকি কোনো দাগ নাই। আবার যদি এখানে যাই, আমি এখান থেকে উপর আর এই সাইডের দাগটা রাখবো, দিয়ে আমি যদি উপর আর নিচের দাগটা রাখতেছি, দেন আমি ওকে করতেছি। দেখেন উপরে আর নিচে জাস্ট দাগ আছে, বাকি দাগ নাই, রাইট? আমি এখান থেকে নান করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার এই যে লেখাটা, আমার এই যে লেখাটা আছে, এই প্যারাগ্রাফটা, হ্যাঁ, এই প্যারাগ্রাফটা আসলে লেফট রাইটে দেখেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে লেখাটা, এই প্যারাগ্রাফটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে যদি 0 দেওয়া আছে, আমি এখান থেকে যদি 2 করে দিই লেফটে, এবং রাইট থেকে করে দিই যদি 0.5, তাহলে দেখেন লেখাটা কেমন হয়। এটা হচ্ছে গ্যাপ, আপনি কতটুকু দূরত্ব থেকে লেখাটা শুরু করতে চাচ্ছেন এবং কতটুকু রাইট থেকে লেখাটা শেষ করতে চাচ্ছেন, কতটুকু উপর থেকে শুরু করতে চাচ্ছেন, কতটুকু নিচের থেকে শুরু করতে চাচ্ছেন। এটাই হচ্ছে এই প্যারাগ্রাফের মূল কাজ। এটা আশা করি আপনাদের বোঝাইতে পারছে। আমি জাস্ট 0 করে দিলাম, ওকে, হয়ে গেল। আচ্ছা, এই যে পজিশন অ্যারেঞ্জের যে কাজটা, এই টুলস আমি আপনাদের দেখাবো কীভাবে গ্রুপ করতে হয়, কারণ এগুলো হচ্ছে শেপের কাজ। হ্যাঁ, এগুলো শেপের কাজ। যখন আমি আপনাদের শেপের কাজগুলো দেখাবো, তখন আপনাদের আমি এটা দেখিয়ে দিব। ওকে, এই টুলটা আপনাদের জন্য দেখিয়ে দিব তখন। তো অ্যালাইনটা আমি যদি এখন করে দিই, এখানে দেখেন অ্যালাইন টু মার্জিন বলতে মার্জিন আমার যেখান থেকে আছে সেখান থেকে লেখাটা শুরু হয়েছে। আমি যদি অ্যালাইন টু পেজ করে দিই, তো এইটা হচ্ছে পুরো পেজ জুড়ে লেখাটা হবে। অ্যালাইনের কাজটা এইটা। ওকে, এখান থেকে যদি ভিউ গাইডলাইন্স দিতে চান, দেখেন আমার যতটুকু লেখা আছে পুরা কি বলে রাফের মতো। রাফ বলতে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়, আমরা হচ্ছে যখন এইগুলো দিয়ে গ্রিড স্টাইল করি তখন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গ্রিড লাইন। আমাদের গ্রিড লাইনটা যদি আমরা উঠাই দিই, তাহলে এখানে গ্রিড থাকবে না। যদি আমরা এখান থেকে গ্রিড লাইনটা চাই, তাহলে আমরা গ্রিড লাইনটা নিতে পারি। এই গ্রিড লাইনের মধ্যেও আমাদের কিছু সেটিং আছে, জাস্ট এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী গ্রিড লাইনের কাজও করে নিতে পারবেন। ওকে, সো গ্রিড লাইনটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, সো এটা নিয়ে আপনার খুব বেশি ঘাটাঘাটি করতেও হবে না। মেইনত ডকুমেন্টের এতটুকু কাজ মোটামুটি পারলে হয়ে যায়। আরও আমাদের এই পুরোটুকু প্রয়োজন, এটুকু আমি দেখিয়ে দিব। আর এতটুকু করার পর মেইন কাজ হচ্ছে এক্সেল এবং প্রচুর প্র্যাকটিস, এবং কোথায় গিয়ে প্রবলেম হচ্ছে এটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী স্পেসিফিকভাবে টিউটোরিয়াল করা। সো আপনারা যদি যত দ্রুত আমাকে জানাতে পারবেন যে এই বিষয়ে আপনাদের আরও বেশি ভিডিও প্রয়োজন, বা এখান থেকে আপনারা বুঝতে পারেননি, আমি স্পেশালভাবে ওই টপিকের উপরে আপনার ভিডিও বানিয়ে দেবো। চ্যানেলটা যেহেতু আপনাদের, সেহেতু সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনলাইনে দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি অনলাইনে দেখেন তবেই আমার কষ্টটা সার্থক হবে। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। পেজ লেআউটের সম্পূর্ণ কাজ আপনাদের দেখিয়ে দিয়েছি। নেক্সট দিন আমরা রেফারেন্স নিয়ে কাজ করব। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।